ধান নিয়ে বাড়ি যাচ্ছিলেন কৃষক, পথে বজ্রপাতে প্রাণ গেল। মানুষের বুক খালি করে দেয় এমন রাজনীতি আমরা ঘৃণা করি, বলছেন ধর্ম উপদেষ্টা। রাজপথেই হবে অন্তিম ঠিকানা ইনশাল্লাহ, বলছেন ইশরাক। জানাবো এপিএসরা দুর্নীতি করবে আর উপদেষ্টারা বলবেন আমার টাকা পয়সা নাই। এবং সর্বশেষ জানাবো পারভেজ হত্যা, ইন্ধনদাতা হিসেবে দুই বান্ধবীকে খুঁজছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ধান নিয়ে বাড়ি যাচ্ছিলেন কৃষক, পথে বজ্রপাতে প্রাণ গেল। সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে ইকবাল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বরাম হাওর থেকে ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন ভোলার রসুলপুর উপজেলার রসুলপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় দিরাই উপজেলায় হঠাৎ ঝড়, প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বরাম হাওরে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে ইকবাল হোসেন গুরুতর আহত হন। অন্য কৃষকরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, যেহেতু হাওরে এখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সেক্ষেত্রে আকাশের অবস্থা খারাপ দেখলে সবার উচিত নিরাপদ স্থানে যাওয়া। মানুষের বুক খালি করে দেয় এমন রাজনীতি আমরা ঘৃণা করি, বলছেন ধর্ম উপদেষ্টা। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফামা খালিদ হোসেন বলেছেন, যে রাজনীতি মানুষের বুক খালি করে দেয় এমন রাজনীতিকে আমরা ঘৃণা করি। ডক্টর আফামা খালিদ হোসেন বলেন, আমাদের দুর্ভাগ্য, এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি ঢুকে শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে হানাহানি আর সংঘাত, প্রাইমারি স্কুলে নাই, হাই স্কুলে নাই, কলেজে গেলেই মারামারি, বিশ্ববিদ্যালয়ে গেলে আরো বড় মারামারি হয়। সেখানে পড়তে গিয়ে মেধাবী শিক্ষার্থীরা লাশ হয়ে ফিরতে হয়। তিনি বলেন, অভিভাবকরা সুস্থ একটি সন্তানকে লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে দেন, পরে তার লাশ কাঁধে নিয়ে বাড়ি যান। কলেজের একজন ভাইস প্রিন্সিপাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্রীর লাশ কাঁধে নিয়ে বললেন, একজন জলজ্যান্ত মেয়েকে পড়তে দিয়ে গেছিলাম, কিন্তু আজকে তার লাশ কাঁধে নিয়ে আমাকে ফিরতে হয়েছে। কথায় কথায় আমরা আমাদের সতীর্থকে মেরে ফেলি। এটা লেজুর বৃত্তির রাজনীতির দুর্বৃত্তায়ন। এমন রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর রাজনীতি যদি কাউকে করতে হয়, ক্যাম্পাস থেকে বেরিয়ে রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করেন। রাজপথেই হবে অন্তিম ঠিকানা ইনশাল্লাহ, বলছেন ইশরাক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইশরাক হোসেন। তিনি রাজনীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, মনে পড়ে রাজপথের সেই সোনালী দিনগুলি। অল্প কিছু ঝরলেও বহু ভাইদের তুলনায় তেমন কোনো রক্তই ঝরেনি। তিনি আরও লিখেছেন, হইনি পঙ্গু, অন্ধ অথবা শহীদ, প্রায় মনে হয় আরো বেশি দেওয়া ছিল। জীবন যেখানেই নিয়ে যাক না কেন, বারবার রাজপথেই ফিরে আসব, হয় শান্তির বার্তা নিয়ে অথবা জনগণের অধিকারের সংগ্রাম করতে। রাজপথেই হবে অন্তিম ঠিকানা ইনশাল্লাহ। এপিএসরা দুর্নীতি করবে আর উপদেষ্টারা বলবেন আমার টাকা পয়সা নাই। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার এপিএসদের সরিয়ে দেওয়ার যথেষ্ট নয়, তাদের বিষয়ে দুদকের তদন্ত হওয়া উচিত। তাদের দুর্নীতির সঙ্গে উপদেষ্টাদের কোনো সংযোগ আছে কিনা সেটাও তদন্তে আসা উচিত বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর মির্জা গালিব। তিনি বলেন, স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ আর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের এপিএসদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসিফ মাহমুদের এপিএসদের নামে দুর্নীতির অভিযোগ অনেকদিন থেকেই নানাজনের কাছে শুনেছিলাম। তাদেরকে সরিয়ে দেওয়ার ঘটনায় বোঝা যাচ্ছে এসব অভিযোগের হয়তো সত্যতা আছে। যদি দুর্নীতির অভিযোগ সত্য হয়, তাহলে শুধু তাদেরকে সরিয়ে দেওয়াই যথেষ্ট না, তাদের বিষয়ে দুদকের তদন্ত হওয়া উচিত। তাদের দুর্নীতির সঙ্গে উপদেষ্টাদের কোনো সংযোগ আছে কিনা সেটারও তদন্তে আসা উচিত। ছাত্র শিবিরের সাবেক এই নেতা আরও বলেন, এপিএসরা দুর্নীতি করবে আর উপদেষ্টারা বলে বেড়াবে আমার ব্যাংক হিসাব দেখেন, আমার কোনো টাকা পয়সা নেই। এটা তো আর নয়া বন্দোবস্ত হইল না। এর আগে সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবিকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
পারভেজ হত্যা, ইন্ধনদাতা দুই বান্ধবীকে খুঁজছে পুলিশ। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 4 জন গ্রেফতার হয়েছেন, যাদের কেন্দ্র করে ঘটনার সূত্রপাত এবং এই হত্যাকাণ্ড সেই দুই বান্ধবীকে হন্য হয়ে খুঁজছে পুলিশ। তাদের কাছ থেকেই গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া যাবে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। হত্যার শিকার পারভেজের মিড টার্ম পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে 19 এপ্রিল বিকেল 3টার দিকে বন্ধু তরিকুল, সুকর্ণ, ইমতিয়াজ সহ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের বিপরীতে র্যানকন বিল্ডিংয়ের সামনে একটি সিঙ্গারার দোকানে দাঁড়িয়ে কথাবার্তা বলছিলেন, হাসাহাসি করছিলেন। তাদের পেছনে ফুটপাতে দাঁড়িয়েছিলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের 2 ছাত্রী ও তাদের বন্ধু প্রাইম এশিয়ার মেহরাজ ইসলাম, আবু জহর গিফফারি পিয়াস ও মাহাতির হাসান। এক পর্যায়ে পারভেজদের হাসাহাসি নিয়ে এই শিক্ষার্থীরা নোটিস করেন কেন তাদের কটাক্ষ করে হাসাহাসি করা হচ্ছে তা তারা জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোশাররফ হোসেন বিষয়টি জানতে পারেন। তার উপস্থিতিতে দুই পক্ষকে ডেকে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষক সুষমা ছোয়াতি ও সাইকোলজি বিভাগের শিক্ষক আবুল হাশেম মীমাংসা করে দেন। দুই পক্ষকে মিটমাট করে দেওয়ার পরও পারভেজের উপর হামলার ঘটনা ঘটে এবং তাকে হত্যা করা হয়। এ বিষয়ে পারভেজের সহপাঠীরা বলেন, হামলাকারীরা বান্ধবীদের কাছে নিজেদের ক্ষমতা ও আধিপত্য দেখাতে হামলা চালিয়ে পারভেজকে হত্যা করে। হত্যাকাণ্ডের 3 দিন পেরিয়ে গেলেও যাদের কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে সেই 2 ছাত্রীকে খুঁজে পায়নি পুলিশ। ওই 2 ছাত্রীকে খুঁজে পেলে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং ঘটনার অন্তরালে কোনো ঘটনা ছিল কিনা সেসব বিষয়েও জানা যাবে। পুলিশ বলছে, পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন এজাহারভুক্ত আসামি। বাকি 3 জন এজাহারভুক্ত না হলেও হত্যাকাণ্ডের সময় তাদের সিসি ক্যামেরায় ফুটেজে দেখা গেছে। এরা এখন রিমান্ডে। ওই 2 ছাত্রীর খোঁজ পাচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পারভেজ হত্যাকাণ্ডের দ্বিতীয় দিনের মাথায় ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্যবসা প্রশাসন ও ইংরেজি বিভাগের ওই 2 ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যে হত্যাকাণ্ডে এই 3 জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতার 3 জন এজাহারভুক্ত আসামিদের পরিচিত। তাদের মধ্যে হত্যায় জড়িত পলাতক আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। বনানী থানার ওসি মোহাম্মদ রাসেল সরওয়ার ইউনিভার্সিটি অব স্কলার্স বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, তদন্ত চলাকালে প্রক্টোরিয়াল কমিটির সদস্যরা বহিষ্কৃত 2 শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সফল হননি। ফলে তাদের সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাহ্যিক পরিস্থিতি বিবেচনায় এবং তদন্তের স্বার্থে পুলিশি প্রতিবেদন বা চূড়ান্ত তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাদের ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত থাকবে। খুঁজে পাচ্ছে না পুলিশও। মামলার তদন্ত অগ্রগতির কাজে ওই 2 ছাত্রীকে প্রয়োজন বলে মনে করেন পুলিশের তদন্তকারী কর্মকর্তা। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, 2 ছাত্রীকে পাওয়া গেলে তদন্তের বেশ কিছু জট খুলবে। হাসাহাসির কথা বলা হচ্ছে, সেটা শুরু কিভাবে এবং এর আগে কোনো ঝামেলা তাদের মধ্যে ছিল কিনা সেটিরও তদন্ত করে দেখা হচ্ছে। হামলার অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য। পারভেজ ও তার বন্ধু তরিকুলের উপর যারা হামলা চালিয়েছিল তাদের মধ্যে বেশ কয়েকজন ছাত্র থাকলেও কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যও ছিল। এরা বনানী, মহাখালী ও করাইল বস্তি এলাকায় মাদক সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ড ও হামলায় 15 থেকে 20 জন অংশ নিলেও এখন পর্যন্ত 11 জনের নাম জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় ও কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান করছে গোয়েন্দারা। এই 11 জনের কারো কারো বিষয়ে মাদক সহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। তারা মহাখালী, বনানী ও করাইল বস্তি এলাকায় বেনসন গ্রুপ নামে একটি কিশোর গ্যাং সদস্যের বলে জানা যায়। তারা ধাওয়া করে পারভেজ ও তার বন্ধু তরিকুলের উপর হামলা চালায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।